ধন্যবাদ আপনাকে। আসলে প্রত্যেকটা নির্বাচন ক্ষেত্রে কিন্তু একটা প্রক্রিয়া থাকে, প্রসেস থাকে, এবং কিছু কিছু ক্ষেত্রে আমাদের তরফ থেকে কিছু ডিপ ডাইভ থিঙ্কিংও থাকে। কোনো সময় হয়তো হয় আমরা দলে নেই না ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট। শনকে নিয়ে অনেক আলাপ হয়েছিল আমাদের শ্রীলঙ্কা সফরের সময় টি-20 দলে, বাট আমরা তখন ভেবেছি এবং মনে করেছি যে আমাদের দলের যা ফর্মেশন, যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে আসলে প্রথম একাদশে খেলার অপরচুনিটি ওয়াজ ভেরি লেস, ভেরি লেস। তো অন দ্যাট টাইম আমাদের কাছে যেটা মনে হয়েছে যে সে যদি এই প্রিপারেশনের জন্য গ্লোবাল টি-20 ক্রিকেট খেলে, কারণ আমরা জানতাম যে সে এ দলের হয়ে ডারউইনে ক্রিকেট খেলতে যাবে, তো তারও একটা প্রস্তুতি হয়ে যায়, অ্যারাউন্ড গোটা 10 ম্যাচ খেলার তার একটা সুযোগ, অনেক গ্রেটার চ্যালেঞ্জ এশিয়া কাপের মতো প্ল্যাটফর্মে আসার আগে। সো দ্যাট বলতে পারেন, সেই জন্য আমরা বলেছিলাম যে তিনি আমাদের খুব কাছের নজরে আছেন, এবং তাকে আমরা হয়তো ইন্টারন্যাশনাল লেভেলে এক্সপোজারটা দিতে পারিনি, কিন্তু ঠিক ইন্টারন্যাশনাল টি-20 ক্রিকেটের পরেই যে ধাপটা, সেই ধাপে তাকে কিন্তু আমরা ইকুয়ালি তার সঙ্গে একটা হাউ টু পারফর্ম ওয়েল, অর পারফর্ম ভালো না করলে কি করে পারফরমেন্সটা আকাঙ্ক্ষিত জায়গায় নিয়ে যেতে পারে, সেটার একটা ছিল, অ্যান্ড দ্যাট ওয়াজ এ স্ট্র্যাটেজিক ডিসিশন। সেখানে লাইভ প্লে 30 করছে, লাইভ এখানে লাইভ প্লে 30 করছে, বাকি ম্যাচগুলো ভালো চলছে। আমাদের যেটা হয় যে তিনি ওয়ানডে ফরম্যাটে বা টি ওভার ফরম্যাটে রান করেছেন, নিউজিল্যান্ডের সঙ্গে 40 ম্যাচে তিনি সেঞ্চুরি করেছেন। টি-20তে মানে ওভার দ্য ইয়ার্স লং পিরিয়ড তিনি রান কিভাবে করেন বা ইম্প্যাক্ট সেভাবে খেলতে পারেন। এই জন্যই যা জিজ্ঞেস করছেন যে ওই আলোচনার প্রভাব আছে নাকি আপনারা স্পেসিফিক কোনো দায়িত্ব থেকে। ইনফ্যাক্ট আনফর্চুনেটলি আমাদের লাইক টু লাইক রিপ্লেসমেন্টের জায়গায় হিউজ চ্যালেঞ্জেস কিংবা পারফর্মার নেই। তো আমাদের কনফিডেন্স এবং আস্থার যে জায়গাটা, তার অ্যাপ্রোচ অফ ক্রিকেট, প্যাটার্ন অফ ক্রিকেট, আমরা 5-6 জায়গায়, স্পেশালি 5-6 জায়গায় আমরা মনে করি যে আমাদের একটা খুব ভালো চয়েস সেখানে। যেমন জাকির আলীর একটা আঘাত পেয়েছিল শ্রীলঙ্কা সিরিজে, সো দ্যাট সেই ব্যাকআপের ক্ষেত্রে আমরা এই মুহূর্তেই তাকে সেরা মনে করছি। প্রশ্ন তো কিছু উত্তর আছে। ইনফ্যাক্ট এটা কিছুটা আমাদের ডিপ ডাইভ থিঙ্কিংয়ে যেতে হয়েছে এই নির্বাচনের ক্ষেত্রে, এবং তার ইনক্লুশন আরও অনেককে আলোচনার পাশাপাশি এনেছে ওই ইনক্লুশনের সময়, এবং কোচ, ক্যাপ্টেন, নির্বাচক মণ্ডলী আমরা যা আছি, রাজ্জাক ওয়াজ অলসো কানেক্টেড। তো আমরা অনেক ডিসকাস করেছি। আমাদের উপরের দিকে একটা কুশন সর অফ বোলার্সের দরকার ছিল, সেটার একটা পারপাস, তার থেকে সেটা 1 ওভার 2 ওভারের একটা পারপাস তিনি অ্যাড্রেস করতে পারবেন। নাম্বার 4, 3, অথবা যদি ওপরে নতুন বলে 1-2 জায়গায় আমার কোনো প্লেয়ার লাগে, তো সেই আলোকে সাইফ হাসানকে আমরা দিকে চোখ ছিল, এবং এবার তাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। নাম্বার 4-এ খেলার একটা ভালো ক্যাপেবল ব্যাটসম্যান, অ্যাট দ্য সেম টাইম প্রয়োজনে তিনি উপরেও যদি কোনো পরিস্থিতির সৃষ্টি হয় তাহলে তিনি দলের জন্য ওপেন করার সক্ষমতা রাখেন। আমরা এরকম মাল্টিপল প্লেসে অ্যাড্রেস করার মতো প্লেয়ার অনেক বেশি খুঁজছি। আমার মনে হয় দলেও সেটার প্রয়োজন অনেক বেশি। বড় রানের নাই, তিনি বরিশালের হয়ে সেরা একাদশ জায়গা পান বিশেষ বিপিএল। তাকে নিয়ে টি-20 আইতে আপনাদের ভাবনাটা কি? আর 9 রান একটা ম্যাচে খেলেছিলেন, 4 ওভারে 50 রান দিয়েছেন, মানে একটা ম্যাচে থাকে। তো এই দুজনকে নিয়ে আপনাদের ভবিষ্যৎ প্ল্যান কি, বা তারা কি আবার ফিরতে পারে?
কারোর জন্যই আমাদের দরজা বন্ধ নেই, এবং ইন্টারন্যাশনালি যারা অন্য ফর্মেটে খেলেন তারা নিশ্চয়ই প্রত্যেকে আমাদের জন্য যথেষ্ট মূল্যবান একজন খেলোয়াড়। নতুন একটা ফর্মেটে আমরা চাই যে প্রত্যেকটা জায়গাতেই যেমন চ্যালেঞ্জ আছে, সেই চ্যালেঞ্জটাকে অ্যাড্রেস করার জন্য পারফরমেন্স দরকার হয়, সেই পারফরমেন্সের জায়গাটাকে নিশ্চিত করাও প্রয়োজন। এবং আমি মনে করি যে আমাদের এনসিএল T20 তার থেকে আরেক ধাপ উপরে বিপিএলও আছে এই ফর্মেটের জন্য। অনেককে সেখানে তার ঠিক ডিজায়ারেবল পজিশনে খেলার অনেক বেশি সুযোগ থাকবে এবং নিজেদেরকে তুলে ধরার সুযোগ থাকবে। আর এই প্রসঙ্গে একটা কথা বলি, হয়তো অনেকের মনে প্রশ্ন সেটা আছে, কোনো একটা জায়গায় যখন কেউ নির্বাচিত না হন কিংবা কেউ তার জায়গাটা হারান, আমার মনে হয় যে আমাদের পাশাপাশি প্রত্যেকেরই থেকে নিজের থেকে একটা উপলব্ধি আসা উচিত, আমি কেন জায়গাটা হারাচ্ছি এবং আমি কি করলে আমার জায়গাটা পুনরুদ্ধার করতে পারবো। এই ডিপ ডাইভ থিঙ্কিং প্রসেস আমার মনে হয় যে একতরফা হওয়া উচিত না, যে সিলেক্টররা বলে দিবে এই কারণে তুমি বাদ যাচ্ছ। আমার মনে হয় যে আত্ম উপলব্ধির জায়গাটা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে পাশাপাশি যদি দুই পক্ষই চিন্তা করে তারপরে যদি কোনো উইন্ডো খোলা থাকে সেটার জন্য আমরা তো সবসময় তাদের সঙ্গে কথা বলতে রাজি আছি। উপলব্ধির কথা বলছিলেন, আপনার সঙ্গে কি এরপরে শান্তর সঙ্গে কথা হয়েছে কিনা? শান্তর সঙ্গে আমার কমিউনিকেশন, যখন তিনি প্রথমে দল থেকে বাদ পড়লেন তখনই শান্তর সঙ্গে আমার কমিউনিকেট হয়েছে। সো উই আর ক্লিয়ার অ্যাবাউট হোয়াট উই আর লুকিং ফর অ্যান্ড হোয়াট হি নিড টু ডু টু কাম ব্যাক। এভাবেই আপনি সাইটের কথা বললেন, সাইট 9 ইঞ্চে একটা চুক্তি করেছে বা আদার্স যে কারেন্টগুলি আছে স্ট্যাটিং হয়তো যে একটা আছে, কিন্তু গ্লোবাল T20 কিংবা এখানে যে টুর্নামেন্ট হচ্ছে T20 সেখানে খুব একটা তাকে আনন্দি বা পারফরমেন্স করতে দেখা যায় না। একটা তার বোলিং নিয়ে আপনি বলছেন, তার বোলিং এর কারণে এক ওভার বা 2 ওভার করে দিতে পারে, সেই কারণে তাকে এটা আপেক্ষিক, এটা অনেক সেকেন্ডারি। মুখ্য ইজ এ ব্যাটসম্যান। আপনার ব্যাখ্যা অনুযায়ী যেটা আমি ব্যাখ্যা শুনলাম সেটা অনুযায়ী মনে হচ্ছে যে তিনি এই সিরিজ থেকে একদম খেলা লেভেলে আসার মতো একটা অবস্থায় আছেন। এইবার জন্য আসলে কি ওই রকম ফিউচার চিন্তা করে না এইবার থেকেই তাকে একদম খেলানো যায় বা খেলতে পারে এরকম নির্বাচনে মুখ্য ভূমিকায় থাকে ক্যাপ্টেন অ্যান্ড হেড কোচ, এবং আমাদেরও কিছু মতামত সেখানে থাকে। এবং সেই আঙ্গিকে আমি বলতে পারি যে ওপেনিংয়ে আমরা একটা সেটেল জায়গায় আছি। আমাদের ওপেনিং প্লেয়ার নিয়ে যদি কোনো রকমের ইনজুরি কিংবা অন্য কোনো ইস্যুস না আসে তাহলে সেই জায়গাটাতে কাউকে অপেক্ষা করতে হবে সেই সুযোগের জন্য, এবং তাকে তৈরি থাকতে হবে সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য। অ্যান্ড সাইফের ব্যাপারটার উপরে এবং মাঝখানে যে কোনো জায়গায় যদি সে তহিদ হৃদয়ের কোনো সমস্যা হয়, কোনো ইনজুরি হয়, কোনো কিছু অবসাদ, আমরা মনে করি যে এই দুটো জায়গাতেই তিনি কভার করতে পারবেন। তারপরে আমাদের কাছে বাড়তি যে সুবিধা আছে, লিটন দাস আছে, তিনি নাম্বার 3-তে খেলেন, তিনিও যে কোনো সময় ওপেনিং করে দলের চাহিদা মেটাতে পারেন যদি অপোজিশন উইকেট কোনো কারণে ডিফারেন্ট স্ট্র্যাটেজিতে দলকে যেতে হয়। Last 3 questions. নাইম শেখকে নেওয়া হয়েছিল, দু-তিনটা ম্যাচে তাকে চান্স দেওয়া হলো, বাট সে ডেলিভার করতে পারেনি। তার জায়গায় প্রশ্ন হলো ব্যাকআপ ওপেনার হিসেবে সাইফকে নেওয়া হয়েছে। সাইফেরও একটা প্রবলেম আছে, সে পাওয়ার প্লের বাইরে খুব বেশি এফেক্টিভ না ব্যাটিং এর ক্ষেত্রে, বা সে রান বের করতে পারে না পাওয়ার প্লের বাইরে। তো এই জিনিসগুলোকে আপনারা আলোচনা করেছিলেন? হ্যাঁ, নিশ্চয়ই। যে কথাগুলো বললেন যে কাউকে দল থেকে বাদ দেওয়ার আগে আমাদেরকে অনেক কিছুই চিন্তা করতে হয়, যে তিনি তার সামর্থ্যের কতটুকু করতে পারলেন কিংবা যে সুযোগটুকু তাকে দেওয়া হলো সেই সুযোগটুকু যথেষ্ট কিনা। আমাদের কাছে মনে হয়েছে যে নাইম শেখ রিয়েলি ওয়ার্কড হার্ড, অ্যান্ড তিনি যে প্রতিশ্রুতিটা দিয়েছিলেন আমরা অনেক আশাবাদী ছিলাম যে তিনি তার পজিশনটাকে গ্র্যাব করতে পারবেন, সেটা তার জন্য এবং দলের জন্য খুবই ভালো হতো। বাট আনফর্চুনেটলি সেটা হয়নি, এবং আরেকটু লোয়ার চ্যালেঞ্জে আমরা দেখলাম টপ এন্ড ক্রিকেটে T20-তে, সেখানেও তিনি ঠিক সেটাকে অ্যাড্রেস করতে পারলেন না। তো আমার বিশ্বাস যে নাইম শেখ এখন জানে যে তাকে এই জায়গাটা পুনরুদ্ধার করতে হলে, ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে তাকে সফল হতে হলে, দলকে সফল বানাতে হলে তাকে আরও ফার্দার ইমপ্রুভ করতে হবে। এবং ইমপ্রুভ করার জন্য ক্রিকেটের বোর্ডের তরফ থেকে কিংবা কোচিং প্যানেলদের তরফ থেকে, টাইগার্স প্যানেল যারা সহযোগিতা করা দরকার আমরা
সেই সহযোগিতাটা অবশ্যই তাকে অব্যাহত রাখবো। রিপু ভাই, সাইফ হাসানের বিষয়টা নিয়ে, সাইফ হাসানকে যদি আপনারা মানে এশিয়া কাপের বিবেচনাতে রাখেন, তাকে আবার ওয়ানডে ম্যাচটা তো রাখা হয়েছে অস্ট্রেলিয়া, মানে এটার কারণে কি, তাকে কি লাস্ট মিনিট সিচুয়েশন, আর এই জায়গাটা কি আপনাদের মানে অন্য কেউ বিবেচনা ছিল কিনা, দিসান ওপেনার হিসেবে ভালো করছে, সুনিবাস বল করতে পারবে? তো দুটো কোশ্চেন, শেষের দিক থেকে শুরু করি, যে অ্যাকচুয়ালি আমরা আলোচনা করার সময় আমাদের হাতে সম্ভাব্য যেমন ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচনের সময় কয়েকজনের নাম আসে, তারপরে চূড়ান্তভাবে যেমন ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়, আমরা অনেকের নামই আলোচনায় আসি, এবং সেখানে বেবি উইলোর যেমন আসে, ম্যাচুড উইলো আসে। সো আই থিঙ্ক বেবি উইলো ইন কোর্স অফ টাইম টার্ন আউট টু বি এ ম্যাচুড উইলো। আমি ক্রিকেট ব্যাটের কথা আমি বলছি। সো সবার দিকেই নজরে থাকে, যখন কোনো ইংলিশ উইলো বেবি উইলো পর্যায়ে থাকে ভালো, আমরা সেদিকে সেইভাবেই আমরা জিসানের দিকে নজর রাখছি। আই থিঙ্ক হি নিড টু টেক লিটল বিট অফ টাইম টু বি ম্যাচিউর্ড অ্যান্ড গেট রেডি ফর ইন্টারন্যাশনাল ক্রিকেট। আমরা কাউকে খুব ইজি এক্সেসও দিতে চাচ্ছি না, যাতে তাকে খুব তাড়াতাড়ি আবার বিদায় করতে হয়। আমরা চাই যে এই ধারাটার থেকে আমাদের ক্রিকেটাররা বেরিয়ে আসুক, এবং তারা এই ঘরোয়া লেভেল থেকে কিংবা এই টিমের হয়ে খেলে পর্যায়ক্রমে তারা প্রস্তুত থাকুক যে তারা ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেটাকে ট্রান্সফরমেশনটাকে যেন ভালো হয়। আর একটা কথা আপনি বলেছেন যে সাইফ হাসানকে আমরা লাল বলের খেলায় রেখেছিলাম, দ্যাট ইজ ট্রু। একটা ছিল লঙ্গার পার্সপেক্টিভ থেকে অনেক আগে, যখন নেদারল্যান্ড সিরিজ আমাদের ইয়েতে ছিল না, নলেজে ছিল না, এবং তারপরও আমি বলবো যে আমরা এবং কোচিং প্যানেল আমরা কিন্তু একই জায়গায় কাজ করি। ক্রিকেটের লক্ষ্যে সেরা দল নির্বাচনের ক্ষেত্রে আমরা মুখ্য ভূমিকায় থাকি। তো আমাদের পার্সপেক্টিভ থেকে আমরা কিছুটা ভবিষ্যৎকে নিয়েও চিন্তা করি, যে আমাদের লাল বলের ক্রিকেট আছে ভবিষ্যতে, টেস্ট ম্যাচেস আছে। তো এটাকে আমরা একটা অপরচুনিটি হিসাবেই দেখছিলাম, যে সাদা বলের পাশাপাশি সাইফকে একটা লাল বলের ক্রিকেটে উপরে ব্যাট করাতে পারলে আমাদের জন্য একটু ভালো হতো। তো আনফর্চুনেটলি টিম ম্যানেজমেন্ট চাচ্ছে যে টিম এনভায়রনমেন্ট অ্যান্ড টিমের অনেক কিছু কথা হয়, একদিনের খেলার ডিফারেন্ট স্ট্র্যাটেজিক বিষয় এবং আদার বিষয়গুলোতে, যেগুলো তার ইনক্লুশনটা যত দ্রুত দলের সঙ্গে হবে ততই মঙ্গল দলের জন্য। তো সেই পরিপ্রেক্ষিতে উই আর পুলিং আউট, আদারওয়াইজ নাহলে হয়তো তিনি 31 তারিখে হয়তো ফেরত আসতেন। তো এক্ষেত্রে আমরা তাকে যত দ্রুত সম্ভব হয়তো তিনি 26 তারিখে দলের সঙ্গে যোগ দিতে পারবেন। মনে করেন যে টি-20 ক্রিকেটের প্রভাব তার টেস্ট ক্রিকেট বোর্ডিংয়ের মধ্যে পড়ে, এটার সাথে আপনি কতটা একমত? আর যদি এটা হয়ে থাকে তাহলে তাকে কি আপনার মানে টি-20 ওয়ানডে এই ফরম্যাটটা অনেকেই বলে তার টেস্টের বোর্ডিং দেখবেন, দেখবেন যে লাস্ট সিজন ধরে কিন্তু ওরকম আগের মতো নেই। অনেকেই মনে করেন যে টি-20 একটা প্রভাব পড়ে, জোরে জোরে বল করার চেষ্টা করে ইত্যাদি। মানে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ ওয়াইজম্যান। ইনফ্যাক্ট দুটো খেলা, মানে হোয়াইট বলেরই দুই খেলা কিংবা লাল বলের খেলা যদি বলি, এগুলোর তো প্রত্যেকটার আবেদন টোটালি ডিফারেন্ট, ইম্প্যাক্টও ডিফারেন্ট, মানুষ খেলেও সেটা ডিফারেন্ট ইন্টেন্সিটি নিয়ে। তো এখানে অনেকেই হয়তো বুঝতে ছিলেন, আমরা কিন্তু এসে ফার্স্ট টি-20 আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ টিমটা আমরা দিয়েছিলাম, এবং সেখানে একটা চূড়ান্ত দলটা ঘোষণার আগে কিন্তু আমরা একটা 17-18 জনের একটা দল দিয়েছিলাম, আতিফ আক্তার মনে আছে নিশ্চয়ই। এবং ওখানেও কিন্তু আমরা এই জিনিসটাতেই বিবেচনা রেখেছিলাম যে স্পেশালি মেহেদি মিরাজ আমাদের টেস্ট ম্যাচ এবং ওয়ানডে ক্রিকেটের একটা অমূল্য সম্পদ আই শুড সে, এবং শুধু আমাদের না, আমি বলবো এখন সারা ওয়ার্ল্ড ক্রিকেট নোজ হিম ভেরি ওয়েল অ্যাজ এ ফর হিজ অলরাউন্ড পারফরমেন্স। সো সেটার পাশাপাশি টি-20 ক্রিকেটে আসলে প্রভাব কিছুটা পড়ে, সেটা ব্যাটিংয়েও পড়ে, বোলিংয়ে তো আরও অনেক বেশি পড়ে। তো স্টিল হি লাভস দ্য গেম, হি ওয়ান্টস টু প্লে দ্য গেম, বাট স্টিল তিনিও চিন্তা করেন যে এই প্রভাব কতটুকু। এ ব্যাপারে আমরা খোলামেলা কথা বলি এখন, এবং দলের ক্রাইসিসে হলে অবশ্যই তাকে খেলতেই হবে। মানে দলের চাহিদায় প্রথম একাদশে যদি আমরা সিরিয়াস ক্রাইসিসে পড়ে যাই,
definitely we'll pick him and he will also come and play. Otherwise, আমরাও কিছুটা মনে করি যে those two places তার জন্য অনেক সুদিং। তিনি পর্যায়ক্রমে একটার থেকে শিফট হয়ে আবার টি-20 ফরম্যাটে খেলা ফেরত আসা কোনো কঠিন কিছু না। তিনি তার অনেক পুরোধার মেধাসম্পন্ন খেলোয়াড়, যে কোনো ফরম্যাটে তিনি অ্যাডাপ্ট করার মতো সক্ষমতা রাখেন। তো বাট একসঙ্গে 3টা ফরম্যাট চালিয়ে যাওয়া আজকালকার ক্রিকেটে ইজ অনেক চ্যালেঞ্জিং। সেটা শারীরিক পরিশ্রমের ব্যাপার থেকে শুরু করে একটা ফর্ম ধরে রাখার কন্টিনিউশনের ব্যাপার থেকে শুরু করে অনেক কিছুকেই এখন বিবেচনায় আনতে হচ্ছে, এবং ওভারঅল গ্লোবাল ক্রিকেটের এই চেঞ্জেসটা আপনি দেখতে পাচ্ছেন। আই থিঙ্ক ইংল্যান্ড এবং ইন্ডিয়া টেস্ট ম্যাচ সিরিজটা আপনারা লক্ষ্য করেছেন, আপনারা টি-20 এশিয়া কাপে ইন্ডিয়ার দলটা দেখেছেন, এবং ওয়েস্ট ইন্ডিজ যে সঙ্গে তারা খেলবে টেস্ট ম্যাচ এই এশিয়া কাপের পরে, সেখানেও দলটাকে আপনারা দেখতে পাবেন যে সেইটার মতো লাক্সারি আমাদের নাই, এত প্লেয়ারের আমাদের আনফর্চুনেটলি নেই। বাট আমরাও পর্যায়ক্রমে চাইব যে ইন কোর্স অফ টাইম আমাদের এই সক্ষমতাটাও যেন বৃদ্ধি করে ফরম্যাট অনুযায়ী স্পেশালাইজেশনের ক্ষেত্রে, প্লেয়ারদের ক্ষেত্রে। আপনি যেটা বললেন তাদের রেড বল এবং হোয়াইট বল কন্ট্রাক্টটা আলাদা হয়, এবং মোস্টলি হোয়াইট বলে যে ক্যাপ্টেন সে ওয়ান ডে এবং টি-20 দুইটা সাইডকে লিড করে মোস্ট কেসে। বাট আমাদের এখানে দেখা যাচ্ছে যে আপনার লিটন ওয়ান ডে টিমে স্টেবল থাকতেছেন না, আবার মিরাজকে টি-20 টিমে আপনারা অলওয়েজ রেকর্ড করতে পারতেছেন না। বিং আ চিফ সিলেক্টর আপনার কাছে এটা একটা ক্রাইসিস কিনা যে আপনাকে মানে দুইজনকে মানে হোয়াইট বল ফরম্যাটে আপনারা একসাথে রাখতে পারেন না একটা টিমে? দেখেন, আসলে এখানে কিছু কিছু জিনিস ইজ সেন্সিটিভ, এবং অথরিটির ব্যাপারেও যদি বলেন সেখানে আমাদের অথরিটি ইজ অলসো রেস্ট্রিক্টেড। আমরা ওই পজিশনে নেই আপনাকে এক্স্যাক্টলি আমার ব্যক্তিগত ভাবনাটা আমি মন খুলে বলার জন্য। বাট আমি মনে করি যে এই ব্যাপারগুলো ক্রিকেট বোর্ড অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করছেন, এবং আগামীতে যাতে দলের জন্য ভালো হয়, দলনায়কদের জন্য ভালো হয়, সেরকম চিন্তা ভাবনা করি তারা এই ক্ষেত্রে স্ব জায়গায় কে নেতৃত্ব দিবেন সুদূর প্রসারী একটা চিন্তা ভাবনা হয়তো বা আমরা ভবিষ্যতে টেস্ট ম্যাচ এবং টি-20 ফরম্যাট সামনে আছে, তার পরবর্তী পর্যায়ে হয়তো দেখতে পাবো, কিংবা তার আগেও দেখতে পাবো। আসলে বোর্ডের চিন্তা ভাবনার আই এম নট দ্য রাইট পারসন টু গিভ এ প্রপার আনসার। আমি বলার আগে আপনি কতখানি আশাবাদী শুনে নিয়ে গিয়ে ভালো লাগে তাহলে কাউন্টার। Okay, that's good. Emotionally, we are all connected. When we talk, when we reply, when you যখন আপনাকে ইমোশন টাচ করবে, আপনার পজিটিভ, অলওয়েজ ইউ উইল থিঙ্ক পজিটিভ। সো ইমোশনাল অ্যাসপেক্টে অন পজিটিভ মুডে আমিও আশা করি যে দল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যেই যাবে। বাট আপনি যখন অ্যানালিটিক্যাল অ্যান্ড লজিক্যাল চিন্তা করবেন, তখন আপনাকে ভাবতে হবে যে আপনি কোথায় দাঁড়িয়েছেন, এবং সেই অভিষ্ট লক্ষ্য অর্জন করতে আপনার পথটা কতখানি সুগম কিংবা কতখানি সেখানে চ্যালেঞ্জ আছে। সো দ্যাট যখন আপনি কিছুদিনের মধ্যে দেখতে পাবেন যে অ্যানালাইসিস হচ্ছে হু কুড বি দ্য ফাইনালিস্ট, ইয়েস there is a chance to qualify for the final, because আমরা ইতিপূর্বে 3টা ইয়েতে খেলেছি এশিয়া কাপে ফাইনালে। তো আমার মনে হয় আমাদের ধাপ বাই ধাপ চিন্তা করা উচিত। আমরা টি-20 ওয়ার্ল্ড কাপে শ্রীলঙ্কাকে হারিয়েছি, আবার হয়তো আফগানিস্তানকে পারিনি, রিসেন্টলি শ্রীলঙ্কাকে টি-20 ফর্মেটে হারিয়েছি। এই দুটো দলই আমাদের প্রথম রাউন্ডে আছে। আমার মনে হয় যে আমরা ইনফ্যাক্ট এখনো ওয়ার্ল্ড ক্রিকেটে সেই পর্যায়ে যেতে পারিনি। চেষ্টা করব এই এশিয়ান ক্রিকেট আরেকটু ছোট পর্যায়ে, এই পর্যায়ে আমাদের সক্ষমতা তুলে ধরার মাধ্যমেই আমরা আমাদের ওয়ার্ল্ড ক্রিকেটকে আসলে মেসেজটা পৌঁছাতে হবে, এবং সেই লক্ষ্যে প্লেয়ারদের কাজ করা উচিত, এবং সেভাবেই আমাদের আগানো উচিত। আমার মনে হয় খুব ইমোশনাল অ্যাটাচমেন্ট থেকে কথা না বলে আসলে লজিক্যালি কথা বলা উচিত। আমি ডেফিনেটলি আশাবাদী, বাট মাঠে কেউ কাউকে ছেড়ে দিবে না। আপনাকে সে অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে হলে আপনাকে আপনার মেধা, সক্ষমতা, সেটা ট্রান্সফরমেশন মাঠে দেখাতেই হবে। দুটো ছোট বিষয় আছে, একটা হচ্ছে
আসলে আমরা এরপরে দেখেছি যে কেউ আসে আর বাদ পড়ে যায়, মানে যেহেতু ওয়ার্ল্ড কাপের সময়টা বেশি নেয়, তাদেরকে সেই স্কোপটা দেওয়া হবে কিনা, যদিও আলোচনা সমালোচনা হবে ভালো করলে খারাপ করলে, তাদেরকে সেই লক্ষ্যে নিয়ে আনা হয়েছে কিনা নাকি শুধুমাত্র আমরা এশিয়া কাপ থেকে আবারও সিদ্ধান্ত নিই। ভাই এটার সাথে অ্যাড করি, যেটা হচ্ছে যদি একটু বলেন যে সৌম্য এবং মিরাজ দুজন তো প্ল্যানিং এ ছিল, বাদ পড়লো কোন কারণে, মানে কোথায় ওরা পিছিয়ে পড়লো, যদি অ্যাড করে দিতে। অনেকগুলো প্রশ্ন একবারই করে ফেলেন। ওকে, অলরাইট, একটা একটা করে আসি। মিরাজের ক্ষেত্রে আমরা বলবো যে আমাদের টিম কম্বিনেশনে আসলে শেখ মাহাদি ইজ দেয়ার ইন 11, সো দ্যাট আমাদের যদি এটা 17 মেম্বার হতো, that could be মেহেদি মিরাজ could be there, তো বাট রিয়েলিস্টিক্যালি উইল প্রেফার যে দলের সঙ্গে ক্যারি না করে যে ফর্মেটে বেশি ইন্টারেস্টেড অ্যান্ড ফোকাসড সেখানে রাখা উচিত। আমি সেই জায়গাতে 16 জনের মধ্যে তাকে রাখা সম্ভব হয়নি। সভ্য সরকার আমাদের 25 জনের মধ্যে আছেন, বাট আনফর্চুনেটলি তাকে আমরা 16 জনে রাখতে পারিনি। এটার আসলে বিশদভাবে ব্যাখ্যা দেওয়া ঠিক না, জাস্ট আমি আপনাকে এটা ক্লু দিতে পারি যে তার অভিষেক হয়েছিল 2015-তে। সো যখন it is expected যে he should retain his place as number 1 and 2 as opening options, সেখান থেকে যখন আস্তে আস্তে যে নাম না বলি আরেকজন বাহাতি খেলোয়াড় একাদশে জায়গা করে নিল, দেন অ্যানাদার লেফট হ্যান্ড and that young batsman has confirmed his place, so that এখন সৌম্য সরকার is an option for a third opener after being 89 matches, playing cricket for around 10 years. So I think he also knows that what he need to do to come back into the team. And তিনি আমাদের গ্রেটার ক্যানভাসে আছেন, তার অভিজ্ঞতাটাকে আমরা ফেলে দিতে পারি না, তার সক্ষমতা যেটা আছে তাকে আরেকটু খোরদার করতে হবে, অ্যান্ড হি নোজ হাউ হি শুড কাম ব্যাক। আই মিন টিমের কোচ এবং সবাই আছেন তাকে সহযোগিতা করার জন্য। আর আরেকটা আপনি বলছিলেন যে এশিয়া কাপের বাইরে সোহান এবং সোহান এবং সাইফের নিয়ে আরো সুযোগটা পাবে কিনা, মানে একটু বেশি সুযোগ পাবে কিনা ওয়ার্ল্ড কাপ প্লেয়ার। আচ্ছা, এখানে আপনি দেখেন আমরা কিন্তু একটা 25 মেম্বারের যে একটা টিম করেছি দল এশিয়া কাপকে ঘিরে, এটার মধ্যে কিছু পরিকল্পনা আছে। এটার বাইরে হয়তো খুব বেশি বড় আকারে আমাদের যাওয়ার সুযোগ নেই। আপনি বলতে পারেন ইয়েস রাকিবুল হাসান ইজ দেয়ার, ইয়েস হি ক্যান বি ওয়ান অফ দ্য আউট অফ দ্য বক্স, হি ক্যান কাম ফরওয়ার্ড, কারোর ইঞ্জুরির কারণে হি ক্যান কাম ফরওয়ার্ড। ইয়াসির রাব্বি ইজ সাচ এ প্লেয়ার, হি ক্যান মেক দ্য ডিফারেন্স। আমাদের সামনে অনেকগুলো খেলা আছে এবং এখানে যারা আছে সেই জায়গাতে যদি কেউ তাকে তার যোগ্যতাকে ঠিক যথেষ্টভাবে সমাদর করতে না পারে, হতে পারে। ওয়ান গুড সাইন আই নোটিস দ্যাট আফিফের দুটো ইনিংস খুব ভালো লাগলো, অনেকদিন পরে ওকে ভিন্ন মেজাজে ব্যাট করতে দেখলাম। সো দ্যাট উই উইল এক্সপেক্ট যে এরকম 2-3টা নাম যারা আমাদের থাকবে তাদেরকে আমরা পর্যাপ্ত সুযোগ দিব, পর্যাপ্ত ফ্যাসিলিটিস দিব, তাদের দিকেও আমাদের নজর থাকবে। তবে এর বাইরে খুব বেশি একটা বোধহয় আমরা যাব না, আমরা এর মধ্যে হয়তো সীমাবদ্ধ থাকবো, বাট there is no full stop I should say. বেশ ভালো একটা দল হয়েছে, অনেকগুলো অপশন আছে, অলরাউন্ডার আছে অনেক। আপনারা যখন পেস বোলারদের সিলেক্ট করেছেন, ডেথ ওভারের ব্যাপারটা কি আপনাদের মাথায় ছিল, বা ডেথ ওভারকে কেন্দ্র করে কোনো ধরনের অ্যানালিসিস করেছেন? ডেথ ওভার ছাড়া কি আমরা খেলার লটাকে চেঞ্জ করতে পারবো? খেলার তো 20 ওভারেরই খেলা। সো ডেফিনেটলি 1 থেকে 20 ওভারের ব্যাটিং এবং বোলিং করার কথাটাকে বিবেচনা করেই সবসময় দল গঠন করা হয়। স্পেশালি কোনো প্লেয়ারের উপরে ডেথ ওভারে আপনাদের ভরসা আছে? এটা যখন খেলা হবে তখনই খেলায় এটা রিফ্লেকশন আপনি পাবেন, দেখতে পাবেন দলের প্রথম একাদশ এবং দল পরিচালনার ক্ষেত্রে সেখানে ক্যাপ্টেনের চিন্তা ভাবনার কিছু কিছু রিফ্লেকশন থাকবে এবং কোনো কোনো ক্ষেত্রে অবস্থার পরিপ্রেক্ষিতে অপোজিশন সেই রিফ্লেকশনকে আপনাকে কাজে লাগাতে দিবে না। সো সেটাও ঘটতে পারে, নাথিং আনলাইকলি। এটা আমাদের সবার আকাঙ্ক্ষিত। ইনফ্যাক্ট
একসময় যখন আমার বয়সও কম ছিল 2015, 2019-এ এরকম স্বপ্ন দেখতাম, বিকজ আমাদের স্বপ্ন দেখানোর মতো কিছু খেলোয়াড় তখন ছিল। নাও আই এম কোয়াইট সিনিয়র, আমার জীবনের আমি সিনিয়র সিটিজেন হয়ে গেছি, এখনও স্বপ্ন দেখি যে কোনো সময় একটা বড় ট্রফি যেন আমরা জিতি বৈশ্বিক আসরে। এবং আপনি যদি দেখেন জাস্ট 1983 সালে ভারত যে বিশ্বকাপ জিতলো ওয়ানডেতে, আমরা কেউ চিন্তা করেছিলাম? তো এখানে অনেকে হয়তো তখন হয় নাই কিংবা জন্মগ্রহণ করেনি। ও মানে আউট অফ দ্য ইমোশন আমি কথাটা বললাম। ওই দিন আমি ইংল্যান্ডে ছিলাম, ফাইনাল খেলা দেখতেও গিয়েছিলাম। এর আগের একটা খেলা দেখেছিলাম ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান, 8 পাউন্ডের টিকিট কেটে। বাট ওই দিন আমার কাছে 40 পাউন্ড ছিল না, আমি ফাইনাল খেলাটা দেখতে পারিনি। ব্ল্যাকে 40 পাউন্ড দাম ছিল টিকিটের। বাট একটা অমূল্য একটা খেলা। তারপরে 1-2 দিন পর আমার ফ্লাইট ছিল। সো আমাদের বাস্তবতা ছিল এরকমই। আর আমি ইন্ডিয়ান সাপোর্টার্সদেরকে এরকম দেখিনি যে ওয়েস্ট ইন্ডিজকে ওই দিন হারে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হবে, এরকম একটা কল্পনা করতে। 92-তে দেখেন পাকিস্তান যেভাবে টুর্নামেন্টটা শুরু করলো ওয়ার্ল্ড কাপে, দে বিকেম চ্যাম্পিয়ন। 96-এ শুরুটা শ্রীলঙ্কার ওয়াজ বিট অ্যাট্রাকটিভ। কালুবিতারান অ্যান্ড জয়সূরিয়া যেভাবে তারা পুরো ওয়ার্ল্ডকে চমকে দিল যে তাদের অ্যাগ্রেশন অফ ব্যাটিং দিয়ে। 97-ও বোধহয় তারা এশিয়া কাপ না, হ্যাঁ বোধহয় চ্যাম্পিয়ন হয়েছিল, তার ফলশ্রুতি ছিল। তো সেই আলোকে স্টিল আমি বলবো যে কোনো সময় আরও কিছু ঘটতে পারে, কারণ ফরম্যাটটা এখন T20, 50 তখন 60 ওভারে ছিল। আই থিঙ্ক ইফ আই এম নট রং 83 ওভার 60 ওভার্স ম্যাচ। তো যত বড় সময় হয় তত যে কেউ ফেরত আসার সুযোগ থাকে বেশি। T20-তে ওই প্রবাবিলিটি অনেক বেশি। বিসাইড ক্রিকেট ইজ এ গেম অফ আনসার্টেনিটি, কথার বাইরেও আউট অফ দ্য বক্স আমি কথাটা বললাম। বাট এখন একটা জিনিস যেটা আমি প্লেয়ারদেরকে দেখি আমাদের টিমের, তারা আউট অফ দ্য বক্স চিন্তা করে যে দে ক্যান ডু ইট। এই একটা জায়গা যখন আমরা ক্রিকেট খেলতাম, তারপরেও অনেক সময় আমরা দেখেছি যে আমাদের চিন্তা শক্তিতে কাউকে আমরা অনেক উঁচু জায়গায় রেখে দিতাম। ইমরান খান, ওয়াসিম আকরামদের সঙ্গে আমরা যখন খেলেছি। বাট এখন গ্র্যাজুয়ালি যেটা আমি নোটিস করেছি পাকিস্তানের সঙ্গে টেস্ট ম্যাচ সিরিজটা জেতার আগে পাকিস্তানে, সাম অফ দ্য প্লেয়ার্স ওয়ার রিয়েলি কনফিডেন্ট, যেটা আমাকে বেশ অনেক বেশি আশান্বিত করেছে। এবং তাদের মধ্যে এই জিনিসটা যখন কাজ করছে, এটা একটা ধাপ আমি মনে করি। এই ধাপটা যদি কাজ করে, আই থিঙ্ক সুন অর সামনে কোথাও কোনো সময় আই থিঙ্ক উইল বি এবল টু মেক ইট। একটা সিরিজ আছে এশিয়া কাপের আগে, সো আপনি আসলে কিভাবে দেখছেন বিষয়টাকে? এখানে কি খুব বেশি শাফলিং করা হবে নাকি সিলেক্টররা এখন এই সিরিজের দিকে একটু বেশি মনোযোগ দিয়ে, বা আপনি একটু দলটা পেয়ে গেছেন আর স্যাটিসফাইড আছেন? দেখেন, দলটা করে দেওয়ার পর আসলে দায়িত্বটা কিছু শিফট হয়ে যায় ক্যাপ্টেন অ্যান্ড হেড কোচের কাছে, এবং সেই আলোকে কিন্তু তারা তাদের পরিকল্পনার ছকটা সাজায়। সেখানে আর আমরা এই দল দেওয়ার ব্যাপারে যেমন আমরা একদম ফ্রন্ট সিটে, ঠিক দলটাকে পরিচালনা করার ক্ষেত্রে যেহেতু আমাদের দেওয়ার দলটাকেই তারা সেরা কম্বিনেশনটা 11 জনের মাধ্যমে রিফ্লেকশনটা ঘটায়। তো সেখানে তাদের চিন্তা ভাবনার একটা প্রতিফলন অনেক স্পষ্টভাবে সেখানে ফুটে ওঠে। সেখানে আমরা ওই এরকম ব্যাক বেঞ্চার্স হিসাবে আমাদের ইনপুটটা দেওয়ার চেষ্টা করি সাধারণত। সেখানে আমরা খুব একটা ইন্টারফেয়ার করি না। কাজেই আমার মনে হয় যে তারা তাদের মতো করেই এই দলটাকে নিয়ে একটা প্রস্তুতি সিরিজ তারা পাচ্ছে, সেখানে তারা এগিয়ে যাবে। আলিমু একটু ভাইস ক্যাপ্টেন নিয়ে শুনতে যাচ্ছিলাম। মাঝখানে আপনারা একটা সিরিজ শেখ মেহেদীকে ভাইস ক্যাপ্টেন্সির দায়িত্ব দিয়েছিলেন, তারপর সবশেষে আবার কয়েকটা সিরিজ দিচ্ছিলেন না। তো অন্যান্য দেশের বা অন্যান্য ক্রিকেট নেশন যদি আমরা দেখি ভাইস ক্যাপ্টেন যিনি থাকেন তাকে পরবর্তীতে ক্যাপ্টেন্সি দেওয়া একটু সময় পান। তো এক্ষেত্রে কি বাংলাদেশের কেউ ভাইস ক্যাপ্টেন হবেন বা আপনারা কাকে ভাবছেন কিনা? সেক্ষেত্রে যদি একটু সময় পেতেন অন্যান্য দেশে যাওয়ার। থ্যাংক ইউ। আমার মনে হয় আপনার প্রশ্ন বোর্ডের সব কর্মকর্তারা সবাই শুনতে পেয়েছেন, এবং আমি আপনাদের প্রশ্নটা নিশ্চয়ই পৌঁছে দেব। এবং আমিও মনে করি যে একটু স্ট্যাবিলিটি এই জায়গাটা থাকা দরকার, তাহলে দল গঠন পরিচালনা সব ক্ষেত্রেই অনেক সহযোগিতা হয়, একটা ভিশন থাকে। এবং তার পাশাপাশি আমার মনে হয় ভাইস ক্যাপ্টেন হওয়ার মতো পারফরমেন্সের কনসিস্টেন্সি নিয়েও যেন কিছু অপশনস অফিসিয়ালদের সামনে থাকে, সেটাও আমি আশা করব। থ্যাংক ইউ।